চৈতন্য মহাপ্রভুকে খুন করা হয়েছিল। আর এটা আমি বলছি না, এই কথাটা বলছে শাস্ত্র। ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল একটা বানের আঘাতে। তাহলে মহাপ্রভুর রক্ত মাংস দিয়ে তৈরি দেহ কিভাবে জগন্নাথের মন্দিরে লীন হয়ে গেল? চৈতন্য মহাপ্রভুর সাথে পুরীর পাণ্ডাদের সম্পর্ক ভালো ছিল না, তাহলে কি তারাই খুন করেছে এনাকে? পুরীর জগন্নাথ মন্দিরে দুইটি মানুষের কঙ্কাল পাওয়া যায়। প্রথমত, মন্দিরের ভেতরে মানুষের কঙ্কাল পাওয়াটাই হচ্ছে অস্বাভাবিক। আর সব থেকে বড় চমক হচ্ছে, সেই কঙ্কালগুলোকে টেস্ট করার জন্য যখন ল্যাবে নিয়ে যাওয়া হয়, তখন সেই ফরেনসিক ল্যাব থেকে সেই কঙ্কালগুলো অস্বাভাবিকভাবে গায়েব হয়ে যায়। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর প্রায় 400 বছর পর ডক্টর জয়দেব মুখার্জি যখন চৈতন্য মহাপ্রভুর মৃত্যু নিয়ে গবেষণা করছিলেন, তখন ওনাকে মার্ডার করা হয়। কিন্তু কেন আর কিসের ভয়ে? কিন্তু ওনার লেখা বইয়ে তিনি লিখেছিলেন যে চৈতন্য মহাপ্রভুর মৃতদেহ কোথায় আছে তিনি সেটা জানেন। পাণ্ডারা রাত্র 11টার সময় বলেছিলেন যে চৈতন্য মহাপ্রভু বিকাল 4টার সময় মন্দিরে ঢোকার পরেই সশরীরে জগন্নাথের মূর্তিতে বিলীন হয়ে গিয়েছিলেন। তাহলে এই খবর রাত্র 11টা পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছিল কেন? প্রশ্ন হচ্ছে যে মহাপ্রভু সেই দিন মন্দিরে গেল কেন? সেই দিন ছিল রথ। রথের দিন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি ছিল না। তাহলে ওনার দেহ জগন্নাথের মূর্তিতে বিলীন হলো কিভাবে? কবি কালীলোচন দাস লিখেছিলেন যে মহাপ্রভু যখন মন্দিরে প্রবেশ করেন, তখন দরজাগুলো সাথে সাথেই লেগে যায়। এখন প্রশ্ন হচ্ছে, জগন্নাথ মন্দিরের এত বড় বড় দরজার পার্টগুলি নিজে থেকে কিভাবে লেগে যেতে পারে? এই বাংলার মাটি থেকে যখন হিন্দু ধর্ম একেবারে মুছে যাচ্ছিল, তখন মানুষের তারণহার হয়ে জন্মগ্রহণ করেছিলেন এই বাংলার মাটিতে কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেব যদি না থাকতেন, তাহলে হয়তো এই বাংলাতে হিন্দু বলতে আর কোনো চিহ্ন থাকতো না। তিনি যে শুধু হিন্দু ধর্মের জন্য লড়াই করেছিলেন তা নয়, তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই। কিন্তু ওনার 48 বছর বয়সের এই জীবনে সবথেকে বেশি আশ্চর্যজনক যেই বিষয়টা, সেটা হচ্ছে ওনার মৃত্যু। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ওনাকে কি সত্যি খুন করা হয়েছিল, নাকি ওনার মৃত্যুর স্বাভাবিকভাবেই হয়েছিল? আমাদের হিন্দু শাস্ত্রে চৈতন্য জীবনী নিয়ে যে সমস্ত গ্রন্থগুলি রচিত হয়েছে, সেই সমস্ত গ্রন্থগুলিতেও ভালোভাবে চৈতন্যদেবের মৃত্যুকে ব্যাখ্যা করা হয়নি। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, জয়ানন্দ, বৃন্দাবন দাসের মতো পণ্ডিতরাও ঘটা করে চৈতন্য জীবনের লেখলেও ওনার দেহত্যাগের ব্যাপারে 2-4টা কথা বলে শেষ করে দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে কেন? এই সমস্ত রহস্যের সমাধান করা হবে আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 1553 খ্রিস্টাব্দে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে রহস্যজনকভাবে চিরবিদায় নিলেন নিমাই পণ্ডিত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওনার লেখা চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন যে মহাপ্রভু হরিনাম জপ করতে করতে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেন এবং সেই সমুদ্রের জলে ডুবেই তিনি মৃত্যুবরণ করেন। কবি কালীলোচন দাসের লেখা চৈতন্য মঙ্গল গ্রন্থে লেখা আছে যে চৈতন্যদেব নাকি জগন্নাথের মূর্তিতে সশরীরে বিলীন হয়ে গিয়েছিলেন। বৈষ্ণব দাসের রচিত গৌরাঙ্গ ছৎকা অনুসারে গোপীনাথ মন্দিরে সমাহিত করা হয়েছিল চৈতন্য মহাপ্রভুর মৃতদেহ। আর ওনার মৃতদেহ জগন্নাথ দেবের পেছনে গরুর স্তম্ভে পতিত হয়েছিল। লোককথা অনুসারে রথযাত্রার দিন মহাপ্রভুর পায়ে কাঁটা ঢুকেছিল। সেই কাঁটা থেকে বিষাক্ত কোনো কিছু লেগে মহাপ্রভুর মৃত্যু হয়েছে। এই তথ্যটা আসলে সন্দেহের আধারেই উঠেছিল, কারণ আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল একটি বানের আঘাতে। তাই চৈতন্যদেব যেহেতু শ্রীমতী রাধারানী এবং মধুসূদনের মিলিত রূপ ছিলেন, অতএব ওনার মৃত্যু শ্রীকৃষ্ণের সাথে মিলে যাবে, এটাই স্বাভাবিক। তবে মানুষ এই সমস্ত লোককথা বিশ্বাস করেননি। মানুষ যেই বিষয়টা সবথেকে বেশি বিশ্বাস করেছেন, সেটা হচ্ছে ওনার খুন করা হয়েছিল, উনি অন্তর্ধান হননি। তবে ভক্তরা এই প্রসঙ্গকে বিশ্বাস করেন না, কারণ চৈতন্য মহাপ্রভু কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি আত্মজ্ঞানী মহাপুরুষ ছিলেন। তাই কেউ ওনাকে খুন করেছে বললে সেটা ওনার অপমান। 2000 সালে একটি সংস্থা পুরীতে কাজ করার সময় 2টি কঙ্কাল পেয়েছিল। মন্দিরের ভিতরে মানুষের কঙ্কাল দেখেই পুরো দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। কিন্তু আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে কঙ্কালগুলোকে টেস্ট করার জন্য যখন ল্যাবে পাঠানো হয়েছিল, তখন সেই ফরেনসিক ল্যাব থেকে কঙ্কালগুলো গায়েব হয়ে যায়। এই ঘটনার পর সবার মনেই সন্দেহ হয় যে এই 2টি কঙ্কালের মধ্যে একটা কঙ্কাল চৈতন্য মহাপ্রভু নয়তো
এই ঘটনা সামনে আসার পর মহাপ্রভুকে জগন্নাথের মূর্তিতে বিলীন হয়ে যাওয়ার যে বিশ্বাসগুলো মানুষের হৃদয়ে এতদিন গেঁথে দেওয়া হয়েছিল সেগুলি প্রভাববিহীন হয়ে যায়। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর প্রায় 462 বছর পর ডক্টর জয়দেব মুখার্জি যখন প্রভুর মৃত্যু নিয়ে রিসার্চ করছিলেন তখন ওনাকে মার্ডার করা হয়, কারণ তিনি জানতে চেয়েছিলেন যে কে বা কারা মহাপ্রভুকে খুন করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর প্রায় 400 বছর পর জয়দেব মুখার্জিকে খুন করা হয়েছিল, তাও আবার চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর কারণ নিয়ে রিসার্চ করার জন্য। তাহলে কে বা কারা এই কাজ করলো তা আজও একটা রহস্য। আরও একটা রহস্য হচ্ছে মহাপ্রভু মন্দিরে গিয়েছিলেন বিকাল 4টা নাগাদ এবং রাত্র 11টার সময় মন্দিরের পান্ডারা এই সংবাদ দেয় যে মহাপ্রভু মন্দিরে ঢোকা মাত্রই জগন্নাথের মূর্তিতে বিলীন হয়ে গিয়েছিলেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যদি মহাপ্রভু বিকাল 4টার সময় মন্দিরে ঢোকা মাত্রই জগন্নাথের মূর্তিতে বিলীন হয়ে থাকেন, তাহলে মন্দিরের পান্ডারা রাত্র 11টা পর্যন্ত এই সংবাদ গোপন রাখলো কেন? তাহলে কি সেই পান্ডারা মহাপ্রভুকে খুন করে মন্দিরের মধ্যেই মাটি খুঁড়ে প্রভুর দেহটাকে সেখানেই পুঁতে দিয়ে মন্দিরের মেঝেটা মেরামত করে দেওয়া হয়েছিল? এই কারণেই কি দেশের অধিকাংশ মানুষ এটাই বিশ্বাস করেন চৈতন্য মহাপ্রভুকে পান্ডারা খুন করেছেন? এখন সবথেকে বড় কথা হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে এই পান্ডারা কেন খুন করেছেন? উনি কি এমন অপরাধ করেছেন যার কারণে ওরা ওনাকে খুন করতে বাধ্য হয়েছিল? এর কারণ হচ্ছে চৈতন্যদেব যখন পুরীতে এসেছিলেন তখন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর সংস্পর্শে এসে অনেক প্রভাবিত হয়েছিলেন। রাজা প্রতাপরুদ্র চৈতন্য মহাপ্রভুকে ভগবানের অবতার বলে মনে করতেন এবং ওনার সমস্ত কথা ও সমস্ত আদেশ মেনে চলতেন। চৈতন্য মহাপ্রভুর কথায় রাজা প্রতাপরুদ্র নিচু জাতের হিন্দুদের রথের দড়ি ধরে টানার অধিকার দিয়েছিলেন, মন্দিরে কাজ দিয়েছিলেন, সর্বোপরি নিচু জাতের হিন্দুদের তিনি অধিকার দিয়েছিলেন। রাজা প্রতাপরুদ্রের উপর চৈতন্য মহাপ্রভুর আস্তে আস্তে প্রভাব বাড়তেই থাকে, আর এই কারণে পাণ্ডবদের মন্দিরের উপর রাজত্ব ধীরে ধীরে কমতে থাকে। চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে থাকায় রাজা প্রতাপরুদ্র শান্তিপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেন। রাজকার্যে তার আগ্রহ ছিল না। এমত অবস্থায় এই পরিস্থিতির সদ্ব্যবহার করার জন্য কয়েকজন মুসলিম শাসক উড়িষ্যায় আক্রমণ করে। এই কারণে রাজ্যের মন্ত্রিমণ্ডল ও ব্রাহ্মণ সমাজ চৈতন্য মহাপ্রভুকে সহ্য করতে পারত না। অনেক ব্রাহ্মণরা এটাও বলতেন যে চৈতন্য মহাপ্রভুর আগমনে রাজার কাছে ব্রাহ্মণদের প্রাসঙ্গিকতা কমে গিয়েছে। তাছাড়াও কিছু গ্রন্থে লেখা আছে যে পাণ্ডারা নাকি গর্ব করে এই বলেন যে তাদের পূর্বপুরুষেরা মহাপ্রভুকে খুন করেছে। দেখুন, এই সমস্ত তথ্যগুলো ধারণার উপরে ভিত্তি করেই তৈরি করা হয়েছে। আমরাও সত্যি জানি না যে এই কথাগুলো কতটা সত্যের উপর প্রতিষ্ঠিত। কবি কালীচরণ দাস লিখেছিলেন যে চৈতন্য মহাপ্রভু যখন মন্দিরে প্রবেশ করলেন তখন মন্দিরের দরজা নিজে নিজে থেকেই লেগে যায়। এখন প্রশ্ন হচ্ছে, জগন্নাথ মন্দিরের এত বড় বড় দরজার পার্টগুলি নিজে থেকে লেগে যায় কিভাবে? এই ঘটনার কয়েকদিন আগে উড়িষ্যার মন্ত্রী রায় রামানন্দ চৈতন্য মহাপ্রভুকে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে কিছু কিছু ভক্তরা আছে যারা আপনার ভক্তরূপে শত্রু, তাদের থেকে সাবধানে থাকবেন। তাহলে কি রায় রামানন্দ আগে থেকেই এটা বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভুর উপর আক্রমণ হতে পারে? আরও একটা চাঞ্চল্যকর বিষয় হচ্ছে সেই দিন মহাপ্রভুর সাথে গদাধর পণ্ডিতও ছিল। তাহলে এখন আমরা যদি তর্কের খাতিরে ধরেই নেই যে মহাপ্রভু জগন্নাথের মূর্তিতে বিলীন হয়ে গিয়েছিলেন, তাহলে গদাধর পণ্ডিত কি একসাথে বিলীন হয়ে গিয়েছিলেন? ওনার মৃতদেহটা কোথায়? সবশেষে এটা তো ভালো করেই বোঝা যাচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর মৃত্যু কোনো সাধারণ বিষয় ছিল না, এখানে কোনো না কোনো মাস্টার প্ল্যান ছিল। আরও কিছু কথা বলি। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর পর রাজা প্রতাপরুদ্র উড়িষ্যা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। ওনার পর উড়িষ্যার সিংহাসনে বসেন একের পর এক ওনার দুই পুত্র, কিন্তু 1 বছরের মধ্যে এদেরকে খুন করে উড়িষ্যার সিংহাসনে বসেছিলেন চৈতন্য বিদ্বেষী গোবিন্দ বিদ্যাধর। চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর পর বাংলায় বৈষ্ণবদের ন্যূনতম ভজনটুকু বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সমস্ত তথ্যগুলো শোনার পর আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় চৈতন্য মহাপ্রভুকে খুন করা হয়েছিল, নাকি ওনার মৃত্যুটা একটা সাধারণ বিষয়? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি রাধাকৃষ্ণের বিবাহ নিয়ে ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন।